প্রিয় দর্শক, শনিবারের আজকের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। 2রা আগস্ট এখন, আর 18ই শ্রাবণ বঙ্গাব্দ 1432। আজকের সকালে সবাইকে এশিয়ান সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাই। আমি ডক্টর মঞ্জুরুল হক। নিশ্চয়ই সঙ্গে আছেন সবাই। আমরা প্রতিদিনের মতোই আমাদের সঙ্গে জাতীয় দৈনিকগুলো থাকে, তার প্রধান প্রধান খবরগুলো নিয়ে আমরা আলোচনা করি। মোটামুটি একটু বিশ্লেষণাত্মক আলোচনা, এবং সঙ্গে থাকেন আমাদের সারা দেশে যারা কাজ করছেন, তারা যেসব সাংবাদিকরা কাজ করছেন, তারা কোনো বিশ্লেষক, কোনো শিক্ষক অথবা রাজনৈতিক বিশ্লেষক, সকল বিষয়ের দিকেই কিন্তু আমরা নিজেদেরকে প্রসারিত করার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি আমাদের এই প্রচেষ্টার সঙ্গে আপনি সব সময় থাকছেন। প্রতিদিন সকালে আপনাকেই চাই। চলুন আমাদের সংবাদের ভুবনে, এশিয়ান সংবাদ বিশ্লেষণে। 20% পাল্টা শুল্কে স্বস্তি, এই খবরটি দিয়ে শুরু করছি। দেশ রূপান্তর বলেছে তার প্রথম হেডলাইন এই কথাটি। আজকে আমরা যতগুলো পত্রপত্রিকা আমাদের হাতে রয়েছে, তার কিন্তু সব পত্রপত্রিকায় প্রধান শিরোনাম এটি। বিষয়টি এরকম: অবশেষে মার্কিন পাল্টা শুল্কের বিষয়ে একটি স্বস্তিদায়ক সমাধানে পৌঁছল বাংলাদেশ। 3 দফায় দর কষাকষি হয়েছে, শেষে পাল্টা শুল্ক নির্ধারণ করা হয়েছে 20%। প্রথমে 37 ছিল, তারপর 35 ছিল, এরপরে 15% কমিয়ে দিয়ে 20%। আমরা কিন্তু গতকালের এশিয়ান সংবাদ বিশ্লেষণেই আগাম খবরটি দিয়ে দিতে পেরেছিলাম। এটি সংবাদপত্রে আসবার আগেই সংবাদটি আমরা প্রচার করেছি। আজকে সেটি সংবাদপত্রে এসেছে। যেসব মূল কথাগুলো বলা হয়েছে দেশ রূপান্তরের: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা। ভারতের উপর পাল্টা শুল্ক 25, পাকিস্তানের 19 এবং ভিয়েতনামের উপরে 20% এই শুল্ক আরোপ হয়েছে। বাড়াতে হবে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি, এই শর্ত রয়েছে। বেসরকারি আমদানি বাড়াতে 2টি চুক্তি হয়েছে। বছরে 130 মিলিয়নের সয়াবিন আমদানি, 30 থেকে 35 মিলিয়ন মার্কিন ডলারের তুলা আমদানির চুক্তি, 25টি বোয়িং বিমানের অর্ডার, আর 5 বছরে 7 লাখ টন করে গম আমদানি। এসব শর্ত অনুশর্ত এগুলো রয়েছে। তবে একটি বিষয় স্বস্তিদায়ক, যে বাংলাদেশের যেসব পণ্য আমরা রফতানি করি তার উপরে প্রতিযোগিতার ভিত্তিতে, যেহেতু সারা বিশ্ব এখন, তার উপরে তেমন কোনো প্রভাব পড়বে না বলে প্রধান উপদেষ্টা মনে করছেন। আরও কিছু সংবাদের ভেতরে আমরা যাই। দেশ রূপান্তর আরও কিছু সংবাদের মধ্যে বলছে, বিশ শতাংশের উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ যে দলটি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা দর কষাকষিতে গিয়েছেন, তাদের কথা এসেছে বারবার। আর অন্যান্য ক্ষেত্রে এসছে যে 5ই আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। একটা আমাদের স্বাস্থ্যগত একটি বিষয়, নারীদের জন্য কোন বয়সে জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়ে, এ বিষয়টি মানে সাংঘাতিক রকম আমাদের নারীদের জন্যে অত্যন্ত অ্যালার্মিং হয়ে দেখা দিয়েছে। এটি বুদ্ধিজীবীদের কাজ ও দায় দায়িত্ব, এটি নিয়ে একটি কথা আছে। যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের বড় অর্জন, এই মন্তব্যটি করেছেন মির্জা ফখরুল। আবার এদিকে আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটি একটি অন্যতম মানে খাড়ার ঘা বলা যায়। এবং এই সঙ্গে আমরা এই কথাটিও বলি, বাংলাদেশ থেকে বৈধভাবে আপনি পৃথিবীর যে কোনো দেশে অভিবাসনে যান,
সেটি ঠিক আছে, কিন্তু অবৈধভাবে গেলে আমাদের ভাগ্য কিন্তু এরকমই হয়। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে বাংলাদেশ, উপদেষ্টা ফারুকীর কথা এটি। ইরানে ভ্রমণ না করার পরামর্শ যুক্তরাষ্ট্রের। ৩রা আগস্ট দেশের জন্য নতুন কিছু আসছে বলছে এনসিপি। এবার আমরা আমাদের আরেকটি জাতীয় দৈনিক ইত্তেফাকের দিকে একটু তাকাবো। ইত্তেফাক একই বিষয়, আমরা বলেছি যে প্রতিটি সংবাদপত্রের আজকে অন্যতম প্রধান শিরোনাম সেটি হচ্ছে বাংলাদেশের উপর পাল্টা শুল্ক কমিয়ে 20% করল যুক্তরাষ্ট্র। এর নিচে যে কথাগুলো আছে আমরা সতর্কতার সঙ্গে আলোচনা করেছি যাতে জাতীয় স্বার্থ রক্ষা হয়। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কথাটি বলেছেন। আরেকটি বিষয় রয়েছে, এই বিষয়ের সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কথা এটি। আর এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন, এটি ইত্তেফাকে, বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য। প্রধান উপদেষ্টার একটি ছবি রয়েছে, তার নিচেই এই সমস্ত সংবাদটি দেয়া হয়েছে। পত্রিকাটির ডান পাশের দিকে যদি আমরা একটু তাকাই, দেখব এই তো একটু অন্যরকম খবর। আমাদের শিক্ষা বিভাগের জন্য শিক্ষার ব্যয় যোগাতে মধ্যবিত্তের হিমশিম, মরার উপরে খাঁড়ার ঘা, বাধ্যতামূলক কোচিং রয়েছে। তার নিচে হলো নিত্য পণ্যের মতো ধীরে ধীরে বই খাতা, স্কুলের পোশাক, ব্যাগ সহ সিংহভাগ শিক্ষা উপকরণের দাম বেড়েছে 20 থেকে 50%। 100 টাকার খাতাটি 150 টাকা বা 20 টাকা। শিক্ষার ব্যয় যোগাতে মধ্যবিত্তের হিমশিম খাওয়া আছে। এখানে একটি গল্প আছে, একটা ফিচারের মতো এই সংবাদটি, যে একজন যিনি 35,000 টাকা বেতন পান তার জীবনের শুরুর দিকে, তিনি সন্তানের পিছনে যদি 5 থেকে 10,000 টাকা খরচ করেন, বাড়ি ভাড়ায় যদি দিয়ে দেন 15 থেকে 20,000 টাকা, তাহলে বাকি আর কি হচ্ছে আমাদের এই শিক্ষার ওপরে। মানে আমরা অনেক কিছুর দিকে নজর দেই জাতীয় জীবনে, কিন্তু শিক্ষা ব্যবস্থাটিকে আমরা এর খরচ কমিয়ে আনতে পারি না। সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কোচিং সেন্টার সব কিছুর মধ্যেই মধ্যবিত্তের উপরে মরার উপরে খাড়ার ঘা। আমরা বিশ্বাস করি আমাদের জাতীয় জীবনে শিক্ষার ব্যয় কমবে। যে কোনো দেশের উপর কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র তার একটি সারণী দেয়া আছে। আমরা একটুখানি দেখি। বাংলাদেশ 37 থেকে 20% নেমেছে, ভারত 26 থেকে 25-এ নেমেছে, পাকিস্তান 29% ছিল, সেখান থেকে 19-এ, আর এদিকে মিয়ানমার 44 থেকে 40-এ, জাপান 24% থেকে 15%, ইরাক 39 থেকে 35%, তিউনিসিয়া 28 থেকে 25%। আমরা উল্লেখযোগ্য কয়েকটি সারণীর মধ্যে যা আছে কিছুটা আমরা জানিয়ে দিলাম। বছরে 3,865 কোটি টাকার গ্যাস চুরি ও অপচয় হচ্ছে। এই পরিমাণ টাকা বাঁচাতে পারলে বার্ষিক 3/4 এলএনজি আমদানির প্রয়োজন হতো না। এই সিস্টেম লস রোধ করা গেলে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ প্রায় অর্ধেক বাড়ানো যায়। প্রশ্ন হচ্ছে, বছরে 3,865 কোটি টাকার গ্যাস অপচয় এবং চুরিকে কি সিস্টেম লস নাম দিয়ে আমরা এটিকে এক ধরনের বৈধতা দিচ্ছি? সিস্টেম লস কি? এবং এর পাশাপাশি সরকার উৎখাত করতে ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত শুরু, একটি সংবাদ। ভারতের উপরে যে কারণে বিরক্ত ডোনাল্ড ট্রাম্প, ফক্স নিউজকে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এটি নিয়ে একটি বিশ্লেষণ রয়েছে। আর এদিকে
বিজিএমইর সভাপতি, তার মন্তব্য হচ্ছে প্রতিযোগী দেশের তুলনায় এই শুল্ক নির্ধারণ আমাদের জন্যে স্বস্তির। দেখছিলাম ইত্তেফাক, যারা নিয়মিত রাখছেন তারা তো জানবেনই, আমরা একটু জানিয়ে দিলাম আগে। চারিদিকে বন্যার পদধ্বনি, মানে আমরা যখন ঘুরতে যাচ্ছি, এই যে যেমন মানিকগঞ্জে এখানে ধলেশ্বরী, পদ্মা, যমুনা, এদের ভাঙনে আমাদের যারা ভাঙন কবলিত তারা নিঃস্ব হয়ে যাচ্ছেন। আমরা সব জায়গায় দেখছি হয় বন্যা হচ্ছে, না হলে ভাঙনে আমরা নিঃস্ব হচ্ছি। এমনি একটি বন্যার্ত জনপদ এই মুহূর্তে ফেনী, এবং ফেনীর দিকে সরকার তাকিয়েছেন। ফেনীতে বিভিন্ন প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের। প্রিয় দর্শক, চলুন না একটু ফেনীতে ঘুরে আসি। আমরা যাচ্ছি ফেনীতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন দৈনিক ফেনীর সময়ের সম্মানিত সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমরা একটু জানতে চাচ্ছি, সারা বাংলাদেশেই এই যে এখন পানি নেমে আসছে, নদ নদীতে ভাঙন এবং বন্যা, আপনার ফেনীর অবস্থা কী, এবং সেখানে যেসব প্রজেক্ট নেওয়া হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে, সেগুলো যদি আমাদের একটু জানিয়ে দেন। ধন্যবাদ এশিয়ান টিভির সুপ্রিয় দর্শকদেরকে। আপনারা সবাই জানেন যে বিশেষ করে আমাদের ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর তীরবর্তী যে সকল এলাকা রয়েছে, যে সেখানে ফেনীর 3টি উপজেলা ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, এই 3টি উপজেলাকে বন্যার কবল থেকে রক্ষা করার জন্য 2006 সালের দিকেই ফেনীর মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তখন নির্মাণ করা হয়েছিল, নির্মাণ কাজ শুরু হয়েছিল। এই কাজটা শেষ হয়েছিল তখনকার সময় 111 সরকারের সময়। এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে প্রতি বছরই বর্ষা মৌসুম এলেই সামান্য বৃষ্টিতেই এই বাঁধটা বিভিন্ন স্থানে ভেঙে যায়, এবং সেখানে ভারতীয় যে পাহাড়ি ঢলের পানি, সেই ঢলের পানি এই ভাঙন স্থান দিয়ে ঢুকে আমাদের এই বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করে। এবং গত বছরে অর্থাৎ 2024 সালে যে বন্যা হয়েছিল সেটা ছিল স্মরণকালের ভয়াবহতম বন্যা। অর্থাৎ এটা তখন শুধুমাত্র আর ফেনীর এই 3 উপজেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই বন্যার পানি গড়িয়েছে তখন ফেনীর পাশাপাশি নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং চট্টগ্রামের অংশ বিশেষ। অর্থাৎ এটা পুরো এই জনপদটাকেই তখন লন্ডভন্ড করে দিয়েছিল, যেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, দেশের সীমা ছাড়িয়ে বিশ্ব মিডিয়াতেও তখন আলোচিত হয়েছিল। এবং এই ফেনীর বন্যা কবলিত মানুষের পাশে তখনকার সময় সারা দেশের মানুষ দাঁড়িয়েছিল। এবং আমরা দেখেছি যে ফেনীতে বিশেষ করে ফেনীর যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম রেল লাইন, এটা কখনো এখানে বন্যার পানি এখানে কখনো উঠেনি। কিন্তু আমরা শতবর্ষী বৃদ্ধ কিংবা তাদের যারা আরো মুরব্বী ছিলেন তাদের কাছ থেকেও আমরা বিভিন্নভাবে জেনেছি যে তারা কখনো এত পানি দেখেনি। অর্থাৎ গত বছরের বিষয়টা ছিল একটু ভিন্ন। সেখানে ভারতের যে বাঁধ রয়েছে তাদের বল্লামুখর বাঁধ বলে, ওই ফ্রন্ট দিয়ে ভারতীয়রা কেটে দেওয়ার কারণে আরো প্রবল স্রোতে পানি আসে, যে কারণে এই জনপদ পুরোটাই আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। এবং গতবারের যে 102টি স্থানে এই বাঁধের ভাঙন দেখা দিয়েছিল, ওই 102টি স্থানে আমাদের সময় মতো মেরামত না হওয়ার কারণেই মূলত এই বছরও আবার সেই স্থানগুলো দিয়েই পানি ঢুকেছে এবং আরো নতুন নতুন স্থানে ভেঙে গেছে। শাহাদাত হোসেন, মানুষ হিসেবে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের এই বাঁধটা, আমরা একটুখানি বলতে চাই, হ্যাঁ আপনার কথার মধ্যে জি একটি আছে সময় মতো মেরামত না হওয়া। কেন সময় মতো মেরামত হয় না? এটি তো প্রতি বছরের কথা। প্রশ্ন যে এটাকে অনেকে বলা হচ্ছে যে যেখানে এটা ছিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেটাকে পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তা কর্মচারী এবং এক শ্রেণীর ঠিকাদার বা প্রভাবশালী মহল সেটাকে বানিয়েছে বন্যা নিমন্ত্রণ বাঁধ। মানে হচ্ছে যে বর্ষা এলেই বাঁধটা ভেঙে যাবে আর সেখানে নতুন করে সংস্কারের জন্য, মেরামতের জন্য আবার বরাদ্দ দেওয়া হবে, আর সেখান থেকে তারা কোটি কোটি টাকা তারা আয় উপার্জন করবে। এবং বিগত সময়টা এই ভাঙা গড়ার খেলায় তারা অনেকেই যারা ঠিকাদার রয়েছে কিংবা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা রয়েছে বা এক শ্রেণীর প্রভাবশালীরা, তারা এই বাঁধটাকে পুঁজি করে
তারা কোটি কোটি টাকা কামিয়েছে, আর আমরা অপরদিকে এই পরিস্থিতির শিকার হয়েছেন মিস্টার আমাদের এই শাহাদাত হোসেন জনপদের লক্ষ লক্ষ মানুষ। মিস্টার শাহাদাত হোসেন, আমরা জানতে পেরেছি আপনার যে তথ্যগুলো আমাদের দরকার ছিল। আমরা বিশ্বাস করি যে পানি উন্নয়ন বোর্ড বিষয়টির দিকে নজর দেবে, এবং আপনার একটি কথা আমাদের খুব কানে লেগেছে, সেটি হলো পানি উন্নয়ন বোর্ড মনে করে এটি বন্যা নিমন্ত্রণ বাঁধ। আমরা দৃষ্টি আকর্ষণ করছি পানি উন্নয়ন বোর্ডের। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে এই সকালে এশিয়ান সংবাদ বিশ্লেষণে যোগ দেবার জন্য। সেই সঙ্গে আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ফেনীর একজন বরেণ্য কৃতি সন্তান গতকাল ইন্তেকাল করেছেন, আজিমউদ্দিন। তিনি, আপনিও জানেন যে তিনি দেশের একজন বিখ্যাত মানুষ ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় এবং সাউথ ইস্ট ব্যাংক প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন, এবং দেশের শিক্ষা বিস্তার এবং ব্যবসা বাণিজ্যে তার অনন্য অবদান রয়েছে। তিনি আমাদের ফেনীতেও ফেনীর উন্নয়নে অনেক কাজ করেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আজকে আপনার এই অনুষ্ঠানে যোগদানের সুযোগে। মিস্টার শাহাদাত হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছিলেন, আমরা সত্যি একটু অবাক হলাম যে যে বন্যা, যে খরা, যে ঝড় ঝঞ্ঝা আমার প্রতি বছর হচ্ছে, সেই ঝড় ঝঞ্ঝার ভেতরে আমরা কেন আগে থেকে প্রস্তুতি নেই না। প্রথম আলোর দিকে যাই একটু। আমরা সেই প্রথম আলোর প্রধানতম খবর রয়েছে শুল্ক কমেছে বাংলাদেশে স্বস্তি। কোন দেশের জন্য শুল্কের কতটা কমার ব্যাপার শতাংশের হারে সেটি এখানে দেয়া আছে। আমরা কিন্তু এর আগের পত্রিকাতে একটু বলে দিয়েছি আপনাদের মোটামুটি কোথায়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি, এটি নিয়ে প্রধানতম শিরোনাম একটা কারাগারগুলোতে ৭৭,০০০ বন্দী, কারাগারের চিত্র। কারাগারে ১.৫ গুণের বেশি বন্দী। ২০২৪-এ ৫ই আগস্টের পর গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলাসহ অন্যান্য মামলায় বন্দির সংখ্যা বাড়ে। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আমলা, পুলিশসহ কারাগারে আটক ২১৪, কারাগারের আটক ৭০ ঊর্ধ্ব ৩৫০ জন নারী ও শিশু ২৭০০, নারী এবং শিশু ২৭০০। এই নিয়ে একটি রিপোর্টিং রয়েছে এখানে। আর আমরা যদি একটু যুগান্তরের দিকে যাই, আপনারা যারা যুগান্তরের পাঠক তাদের একটু জানিয়ে দিই হেডলাইন সেই একই। পণ্য রফতানিতে ২০% শুল্ক, অবশেষে সমঝোতায় পৌঁছালো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা। আর কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি একটি রয়েছে। পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ধস, ছবি রয়েছে এটির। আমাদের একেবারে শেষ পত্রিকাটি জনকণ্ঠ। আমরা জনকণ্ঠের দিকে একটু তাকাবো। জনকণ্ঠের দিকে তাকিয়ে এরপরে আমরা চলে যাব। চলুন জনকণ্ঠের যে খবরগুলো আমাদের হাতে রয়েছে একটুখানি চোখ মিলিয়ে দিই। আবার সেই লাল কালিতে হেডলাইন, শুল্ক কমিয়ে ২০%, ট্রাম্পের সিদ্ধান্তে বাংলাদেশের স্বস্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনা, প্রতিযোগিতায় সুবিধাজনক অবস্থান, রপ্তানি আদেশ বৃদ্ধির সম্ভাবনা। আগামীর বাংলাদেশে তরুণরাই ফ্যাক্টর, দেশের মানুষ অবিলম্বে নির্বাচিত সরকার দেখতে চায়, ২০% শুল্ক আরোপ ভালো খবর বলেছেন মির্জা ফখরুল। যেতে হবে। আজকের মতো আমরা গুটিয়ে নিচ্ছি আমাদের সংবাদের পালা। প্রিয় দর্শক, যেতে যেতে বলি একটি চমৎকার খবর। আমাদের এই যে শেষ খবরটা, আগামীর বাংলাদেশে তরুণরাই ফ্যাক্টর। রাজধানীর মাইলস্টোন কলেজের যে ট্র্যাজেডি হলো, সেখানে আমাদের শিশুরা আত্মাহুতি দিল। আর আরেকটি ঘটনা হলো, নতুন বাংলাদেশের যে গড়বার কারিগর তারা কিন্তু সেই তরুণরা এগিয়ে আসলেই বিশ্বের সঙ্গে আমরা পা মিলিয়ে চলতে পারবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো। শেষ করছি আজকের মতো এশিয়ান সংবাদ বিশ্লেষণ। ভালো থাকুন, শুভ সকাল।